চলুন কোনো ভূমিকা ছাড়াই আজকের এই গভীর বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়া যাক। 2026 সালের রাজ্য নির্বাচনগুলোর যে চমকপ্রদ ফলাফল আমরা দেখলাম, সেটা কিন্তু ভারতের গোটা রাজনৈতিক মানচিত্রটাই একেবারে উল্টে পাল্টে দিয়েছে। মানে এটা শুধু কয়েকটা রাজ্যের হারজিতের গল্প নয়, বরং এই ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতির ছবিটাকেই নতুন করে আঁকতে চলেছে। তো কিভাবে ঘটল এই পুরো ব্যাপারটা? এই আঞ্চলিক পরিবর্তনগুলো কিভাবে জাতীয় স্তরে প্রভাব ফেলছে তা বুঝতে আমরা রাজ্যভিত্তিক ডমিনো এফেক্টগুলো একটু ট্র্যাক করব। তো আমাদের আজকের আলোচনায় থাকছে বাংলার জমজমাট লড়াই, আসামের দুর্গ টিকিয়ে রাখা, দক্ষিণের রাজনীতির বদল, বিরোধী শিবিরের ফাটল আর সবশেষে 2029 সালের রোডম্যাপ। চলুন একে একে সব খোলাসা করা যাক। তো প্রথমেই আমরা নজর দিচ্ছি বাংলার হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে। এখানকার নির্বাচনটা আক্ষরিক অর্থেই হাই স্টেক্স, কালচারাল মেসেজিং বা সাংস্কৃতিক বার্তা আর প্রাতিষ্ঠানিক ক্ষমতার প্রয়োগের একটা টেক্সটবুক এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছিল। এই বিষয়টা বুঝতে একটা টাইম লাইনের দিকে তাকালেই পরিষ্কার হয়ে যাবে। বিরোধী দলের দেওয়া ওই বহিরাগত তকমাটা ঝেড়ে ফেলতে বিজেপির কৌশল ছিল একেবারে নিখুঁত। প্রধানমন্ত্রী মোদী কিভাবে বাঙালি ঐতিহ্য আর রোজকার জীবনের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছিলেন জাস্ট ভেবে দেখুন। 19 এপ্রিল ঝাড়গ্রামে বসে ঝালমুড়ি খাওয়া, 22 এপ্রিল বেলুর মঠে যাওয়া আর 23 তারিখে হুগলি নদীতে নৌকা বিহার। এই পুরো ব্যাপারটা ছিল বাংলার কালচারাল সেন্টিমেন্টকে একেবারে সরাসরি ছুঁয়ে যাওয়ার একটা মাস্টার স্ট্রোক। এখানে দুই শিবিরের প্রচারণার পার্থক্যটা ছিল একেবারেই দেখার মতো। একদিকে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে ভরসা করেছিল তাদের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সুপারহিট জনকল্যাণমূলক প্রকল্প আর সংখ্যালঘু ভোটের ওপর। সাথে বিজেপিকে বহিরাগত প্রমাণ করার চেষ্টা তো ছিলই। অন্যদিকে বিজেপি কিন্তু ফোকাস করেছিল সাংস্কৃতিক পুনর্জাগরণ আর নিরাপত্তার ওপর। তারা দারুণ একটা কাজ করল, ওই বহিরাগত তকমাটাকেই সোজা তৃণমূলের দিকে ঘুরিয়ে দিল। যেমন ধরুন, তৃণমূল সাংসদ সায়নী ঘোষের কাবা নিয়ে গাওয়া গানের মতো বিষয়গুলোকে তুলে ধরে তারা বোঝাতে চাইল যে তৃণমূলই আসলে হিন্দুদের স্বার্থকে অবজ্ঞা করছে। আর এই পুরো প্রেক্ষাপটে সবচেয়ে গেম চেঞ্জিং বিষয়টা ছিল নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালিয়ে তারা লাখ লাখ ভুয়া আর মৃত ভোটারের নাম একেবারে ছেঁটে ফেলে। শুধু তাই নয়, সেন্ট্রাল ফোর্সের কড়া পাহারায় স্থানীয় বাহুবলী আর গ্যাংগুলোর প্রভাব জাস্ট হাওয়ায় মিলিয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ যেন একটা ভরসা ফিরে পেলেন যে হ্যাঁ, এবার আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারব এবং আমাদের ভোটটা সত্যিই গোনা হবে। আর এই ভরসা ফিরে পাওয়ার ফলাফলটা কি হলো জানেন? রাজ্যে রেকর্ড 92.4% ভোট পড়ল। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এই বিপুল ভোটদানের হারই মূলত বিজেপিকে দক্ষিণবঙ্গে একটা বিশাল জয় এনে দিল। ভাবা যায় খোদ কলকাতাতেই 11টার মধ্যে 6টা আসন তারা নিজেদের পকেটে পুরে নিল। বাংলার পর এবার চলুন সোজা চলে যাই উত্তর পূর্ব ভারতে। আসামে কিন্তু বিজেপি তাদের দুর্গ একেবারে নিশ্ছিদ্র করে রেখেছে। টানা তৃতীয়বারের মতো বিশাল জয়। আর এই সাফল্যের পেছনের মূল স্থপতি হলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামে বিজেপি স্ট্র্যাটেজি ছিল খুবই তীক্ষ্ণ আর অ্যাগ্রেসিভ। একদিকে তারা অবৈধ অনুপ্রবেশের ইস্যুটাকে অত্যন্ত কড়াভাবে সামনে এনেছে, আর অন্যদিকে ডিলিমিটেশন বা সীমানা নির্ধারণের মাধ্যমে উপজাতি ও ছোট সম্প্রদায়গুলোর রাজনৈতিক স্বার্থটা একেবারে সুরক্ষিত করে দিয়েছে। ফলাফল, বিজেপি উপজাতি এবং দলিত ভোটারদের নিয়ে একটা ভাঙা না যাওয়ার মতো জোট তৈরি করে ফেলল। মেরুকরণ বা পোলারাইজেশন এতটাই তীব্র ছিল যে কংগ্রেস থেকে জিতে আসা ১৯ জন বিধায়কের মধ্যে ১৮ জনই হলেন মুসলিম। রাজ্যের রাজনৈতিক ফাটলটা এর থেকেই একদম স্পষ্ট বোঝা যায়। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং টেকঅ্যাওয়েটা হল, আসামের এই জয় কিন্তু শুধু একটা রাজ্যের জয় হিসেবে দেখলে ভুল হবে। এটা আসলে পুরো উত্তর পূর্ব ভারত জুড়ে বিজেপির মিত্রদের একটা বিশাল নেটওয়ার্ককে আরও মজবুত করল। আর এই পুরো অঞ্চলটা লোকসভার মোট 25টা আসনের প্রতিনিধিত্ব করে। এটা জাতীয় রাজনীতির জন্য বিশাল একটা ব্যাপার। এবার আমরা যদি পূর্ব বা উত্তর পূর্ব থেকে চোখ সরিয়ে সোজা দক্ষিণের দিকে তাকাই, দেখব সেখানকার সমীকরণও নাটকীয়ভাবে বদলে যাচ্ছে। একটা মারাত্মক অ্যান্টি ইনকাম্বেন্সি বা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেখানকার হেভিওয়েট দলগুলোকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। যেমন ধরুন তামিলনাড়ুর কথা। এডিএমকের সাথে বিজেপির জোট সেখানে সেভাবে দাগ কাটতে পারেনি। তারা ২৭টার মধ্যে মাত্র একটা আসনে জিতেছে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। শাসক দল ডিএমকের বিরুদ্ধে যে বিশাল ৫৬% অ্যান্টি ইনকাম্বেন্সি ভোট ছিল, সেটা এনডিএ এবং জনপ্রিয় অভিনেতা বিজয়ের নতুন দল টিভিকের মধ্যে ভাগ হয়ে যায়। টিভিকে একাই প্রায় ৩৫% ভোট টেনে নিয়ে শাসক দল ডিএমকেকে একেবারে খাদের কিনারে দাঁড় করিয়ে দেয়। একটা নতুন দলের জন্য এটা সত্যি অভাবনীয়। আর এই খণ্ডিত রায় আসার সাথেই শুরু হয়ে গেল দারুণ রাজনৈতিক নাটক। টিভি কেদার
108টা আসন তো পেল, কিন্তু ম্যাজিক ফিগার 115 ছুতে তাদের আরও কয়েকজনের সাপোর্ট দরকার ছিল। আর ঠিক তখনই ঘটল আসল টুইস্ট। কংগ্রেস হঠাৎ করেই তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র ডিএমকের হাত ছেড়ে দিল আর বিজয় টিভিকে সরকার গড়তে তাদের 5 জন বিধায়কের সমর্থন দেওয়ার প্রস্তাব দিয়ে বসল। দক্ষিণের রাজনীতিতে এটা একটা মেগা ব্লকবাস্টার মুহূর্ত। অন্যদিকে কেরালাতেও এই পরিবর্তনের হাওয়া খুব ভালোভাবেই লেগেছে। ভোটারদের এই নতুন ট্রেন্ড কাজে লাগিয়ে বিজেপি কেরালায় প্রথমবারের মতো 11.4% ভোট এবং 3-3টে আসন নিজেদের ঝুলিতে পুরে নিয়েছে। আর উল্টোদিকে সিপিএমের বিরুদ্ধে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। তাদের বিরুদ্ধে সেকুলার বিরোধী আর ইসলামোফোবিক হওয়ার যে পারসেপশন বা অভিযোগ উঠেছিল, তার জেরে দীর্ঘ 10 বছর পর লেফট ডেমোক্রেটিক ফ্রন্টকে ক্ষমতা ছাড়তে হলো। তো এতক্ষণ ধরে আঞ্চলিক এই যুদ্ধক্ষেত্রগুলোর ফলাফল দেখে একটা জিনিস কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। রাজ্য স্তরের এই পরিবর্তনগুলো জাতীয় স্তরে বিরোধী জোটের একেবারে ভিত নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ফাটলগুলো আর লোকানো যাচ্ছে না। ভেবে দেখুন, টিএমসি এবং ডিএমকের মতো জোটের সবচেয়ে মজবুত খুঁটিগুলোই অপ্রত্যাশিতভাবে দুর্বল হয়ে পড়েছে। তার উপর তামিলনাড়ুতে কংগ্রেস যেভাবে মাঝপথে নিজেদের সঙ্গীর হাত ছাড়ল, তাতে তাদেরকে এখন অনেকেই একটা অত্যন্ত অবিশ্বাস্য মিত্র হিসাবে দেখতে শুরু করেছে। সব মিলিয়ে ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ বিরোধীর যে একটা চেনা ইমেজ ছিল, সেটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। আর এর ফলে এনডিএতে যোগ দেওয়ার একটা হিড়িকও কিন্তু চোখে পড়ার মতো বাড়ছে। এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। 2029 সালের রোডম্যাপ মোদি 3.0 ঠিক মাঝামাঝি সময়ে এসে এই নির্বাচনের ধুলো যখন একটু থিতু হচ্ছে, তখন শাসক দল দেখছে তাদের পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজি আবার একেবারে কানায় কানায় পূর্ণ। তাদের পলিসি বাস্তবায়নের রাস্তার কাঁটাগুলো যেন ম্যাজিকের মতো সরে গেছে। দেখুন, বিরোধীরা যখন এতটাই ছন্নছাড়া আর দুর্বল, তখন সরকারের সেই বড় বড় আইনি লক্ষ্যগুলো, যেগুলো আগে বিরোধী ঐক্যের কারণে সংসদে আটকে যাচ্ছিল, সেগুলো এখন রকেট গতিতে এগোবে। মহিলাদের সংরক্ষণ বিল হোক কিংবা লোকসভার আসন বাড়ানোর ডিলিমিটেশন প্রক্রিয়া, এমনকি যুগান্তকারী এক দেশ এক নির্বাচন বিল আর ইউনিফর্ম সিভিল কোড, এইসব হাই ভোল্টেজ বিলগুলো এখন খুব সহজেই দিনের আলো দেখার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তবে কি শাসক দল এখন একটু রিল্যাক্স করতে পারবে? একদমই না। তাদের সামনেই দাঁড়িয়ে আছে 2027 সালের একটা বিশাল আর অত্যন্ত কঠিন নির্বাচনী ক্যালেন্ডার। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো একটা গেম চেঞ্জের রাজ্য, যেখানে গত লোকসভায় তারা জোর ধাক্কা খেয়েছিল, সেখানে তাদের একাধিপত্য আবার ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। এই রাজ্যগুলোর ফলাফলই কিন্তু তাদের সামনের রাস্তার ব্লুপ্রিন্ট তৈরি করে দেবে। আজকের এই পুরো আলোচনার ডেটা থেকে সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের সামনে উঠে এলো, সেটা হলো বিজেপি এখন আর শুধু উত্তর বা পশ্চিম ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই। ভৌগোলিক গণ্ডি ভেঙে তারা যে পূর্ব এবং দক্ষিণ ভারতেও সমান দাপটে জিততে পারে, সেটা তারা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এখন সবথেকে মিলিয়ন ডলার প্রশ্নটা হলো, 2029 সালের ফাইনাল মেগা লড়াইয়ে বিজেপির এই সর্বভারতীয় মোমেন্টামকে একটা খণ্ডিত আর ছন্নছাড়া বিরোধী শিবির ঠিক কিভাবে আটকাবে? তাদের কাছে কি সত্যি কোনো প্ল্যান বি আছে? এই প্রশ্নটা নিয়েই আজকের বিশ্লেষণ আমরা এখানে শেষ করছি।